আজকে আমরা যে চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি সেটা হলো ক্লাস 11-এর জিওগ্রাফির প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ। আমরা এই চ্যাপ্টারটিতে যে প্রধান বিষয়টি দেখতে যাচ্ছি সেটা হচ্ছে পৃথিবীর উৎপত্তি। আসলে আমাদের এই যে চ্যাপ্টারটি রয়েছে প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ, এখানে অনেকগুলি টপিক রয়েছে। প্রত্যেকটি টপিককেই আলাদা আলাদাভাবে আমাদের আলোচনা করতেই হবে। একসাথে আলোচনা করলে আমরা ঠিক বুঝে উঠতে পারবো না। তাই প্রত্যেকটি আলাদা আলাদা ভিডিও তৈরির মধ্য দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখন আমরা যে টপিকটি দেখব সেটি হচ্ছে পৃথিবীর উৎপত্তি বা অরিজিন অব দ্য আর্থ। আমরা এই অধ্যায়ের শেষে যেই বিষয়গুলো আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে সেগুলি হলো পৃথিবীর উৎপত্তি সম্পর্কে যে বিভিন্ন মতামতগুলি রয়েছে বা মতবাদগুলি রয়েছে, সেই মতবাদগুলি সম্পর্কে আমাদের একদম পরিষ্কার ধারণা হয়ে যাবে। প্রথমেই দেখে নিই তাহলে আমাদের পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদগুলির মধ্যে রয়েছে ঐশ্বরিক মতবাদ, আর আরেকটি হচ্ছে বিজ্ঞানসম্মত মতবাদ। দেখো, ঐশ্বরিক মতবাদ সম্পর্কে অল্প আলোচনা করা হয়েছে, কিন্তু এটি সিলেবাসের মধ্যে নেই। আমাদের বইয়ের মধ্যে যেটি আছে সেটি হচ্ছে বিজ্ঞানসম্মত মতবাদ। এই যে বিজ্ঞানসম্মত মতবাদগুলি রয়েছে তার মধ্যে গ্যাসীয় মতবাদকে নিয়ে আমরা আলোচনা করব, নীহারিকা মতবাদ আলোচনা করব, জোয়ারি মতবাদ এবং মহাবিস্ফোরণ তত্ত্বকে নিয়ে আমরা একে একে করে আলোচনা করব। চলে আসি আমাদের প্রথমে যে আমাদের দুটো মতবাদ রয়েছে। একটা হচ্ছে ঐশ্বরিক মতবাদ। তাহলে প্রধান যে মতবাদটি বা প্রথম যে মতবাদটি রয়েছে সেটি হচ্ছে ঐশ্বরিক মতবাদ। এই ঐশ্বরিক মতবাদটা কি একটু বুঝে নিই। ঐশ্বরিক মতবাদ হলো এমন যে পৃথিবীর উৎপত্তি নিয়ে প্রথম যে গল্প কাহিনী বা যেগুলো আমরা লোক মুখে শুনে আসছি সেগুলো, যারা যেই গল্পগুলোর মধ্যে ভগবান দ্বারা সৃষ্টি হয়েছে পৃথিবীর বা আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের, এই রকম যে গল্প, ওই গল্পগুলোকে বলা হয় ঐশ্বরিক মতবাদ। ঠিক আছে, দেখে নিই আমরা বিভিন্ন ধর্মে, যেমন খ্রিস্ট ধর্মে বলা আছে, যেমন বাইবেলে বলা আছে যে ঈশ্বর 6 দিনের মধ্যে পৃথিবী সৃষ্টি করে আর সপ্তম দিনে তিনি বিশ্রাম নিয়েছিলেন। এখানে ভালোভাবে বুঝতে হবে, দিন মানে কিন্তু আমরা যেই দিনটিকে বুঝি 24 ঘন্টা সেটা নয়। এখানে শব্দটি দীর্ঘ সময়কাল নির্দেশ এখানে করেছে। ঠিক আছে, নেক্সট আছে হিন্দু ধর্ম অনুযায়ী পুরাণ অনুসারে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর, যাদের আমরা ত্রিদেব বলি, তারা নাকি এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা পৃথিবীর সৃষ্টিকর্তা। আবার ইসলাম ধর্মেও তাই, যে কুরআন অনুযায়ী আল্লাহ 6 দিনে পৃথিবীর সৃষ্টি করেছে বা মহাবিশ্ব সৃষ্টি করেছে। আবারও বলছি, দিন কিন্তু এই দিন নয় যেটাকে আমরা 24 ঘন্টা বলি, সেটা নয়, কিন্তু এটা একটা অনেক বড় সময়কাল। আবার বৌদ্ধ ধর্ম একটু ভিন্ন ধর্মের মত দিয়ে থাকে, যেখানে তারা বলে যে ঈশ্বর নয়, বৌদ্ধ ধর্ম অনুযায়ী পৃথিবীর সৃষ্টি ও বিনাশ একটি চক্রাকার প্রক্রিয়া। ঠিক আছে, এবং অন্যান্য ধর্ম যেমন এখানে তোমরা দেখছো গ্রিক ও নর্ডিক পুরাণে এই তারা বলেছে যে তাদের যে ভগবান তারা পৃথিবীর সৃষ্টিকর্তা। যাই হোক, আমরা এই অংশে দেখলাম যে বিভিন্ন জায়গার বা বিভিন্ন অংশ বা বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন রিলিজিয়নের মধ্যে তাদের যে ভগবান তাদের দ্বারা কিন্তু পৃথিবীর সৃষ্টি হয়েছে বলে তারা মনে করে। এই সমস্ত যে মতবাদগুলি বিভিন্ন দেশের মধ্যে রয়েছে, বিভিন্ন স্থান অনুযায়ী আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকম গল্প রয়েছে, সেই যে মতবাদ সেই মতবাদগুলোকে আমরা ঐশ্বরিক মতবাদ বলে থাকি। এরপরে আমরা চলে আসব পৃথিবীর উৎপত্তি নিয়ে কিছু বিজ্ঞানসম্মত মতবাদ, যেগুলো আমাদের পরীক্ষায় রয়েছে। তাহলে এখন আমরা দেখব বৈজ্ঞানসম্মত মতবাদ। প্রথমে আমরা 4টি মতবাদকে নিয়ে আলোচনা করব, কিন্তু শুধু 4টি নয়, এছাড়াও আরো অনেক মতবাদ রয়েছে। এখানে তোমাদের বইয়ে মাত্র 4টি দেওয়া আছে, তো 4টি টপিককে নিয়েই আমরা আলোচনা করব। প্রথমে হয়েছে গ্যাসীয় মতবাদ, নীহারিকা মতবাদ, জোয়ারি মতবাদ এবং মহাবিস্ফোরণ তত্ত্ব। গ্যাসীয় মতবাদ, এই যে মতবাদটি রয়েছে, এই মতবাদটি সব থেকে প্রাচীন মতবাদ বা গ্যাসুয়াস থিওরি বা সব থেকে প্রাচীন মতবাদ হিসেবেই আমরা জানি। এটি কে আবিষ্কার করেছিলেন বা কে বলেছিলেন এই সম্পর্কে? না, ইমানুয়েল কান্ট, একজন জার্মানি দার্শনিক বিজ্ঞানীও বলতে পারি,
1755 সালে তিনি এই ধারণাটি দেন, গ্যাসীয় মতবাদ। কি বলা হয়েছে এখানে তোমাদের আমি সংক্ষিপ্ত করে দিয়েছি, তবু আমি বুঝিয়ে বলছি। তিনি বলেছিলেন যে একটা মহাবিশ্বে একটা গ্যাসুয়াস মাস ছিল, বা একটা গ্যাসীয় বলয় ছিল, বা গ্যাসীয় অংশ ছিল। এই গ্যাসীয় অংশটি মধ্যে যে ভারী পদার্থগুলো আছে তারা কেন্দ্রের দিকে চলে যায়, আর যেগুলো হালকা পদার্থ আছে তারা বাইরের দিকে বেরিয়ে আসে। যেগুলো ভেতরের দিকে চলে যায় তারা একসাথে মিলিত হয়ে একটা বড় গোলের সৃষ্টি করে, আর যারা বাইরে বেরিয়ে আসে তারা বাইরে ঘুরতে থাকে এবং সংকুচিত হতে থাকে, শীতল হতে থাকে। পরবর্তীতে যে অংশগুলো কাছাকাছি চলে গেল বা মাঝখানে চলে গেল তারা মিলিত হয়ে সূর্যের সৃষ্টি করে, এবং বাইরের যে অংশগুলো তারা মিলিত হয়ে বিভিন্ন গ্রহ উপগ্রহের সৃষ্টি করে, যেটা বর্তমানে আজকে রূপ নিয়েছে সূর্য এবং তার পাশে আমাদের সৌরজগৎ। ঠিক আছে, এখানে দুটো জিনিসকে না বললেই নয়, একটা হচ্ছে কেন্দ্রমুখী আর একটা হচ্ছে কেন্দ্রবিমুখ। কেন্দ্রমুখী মানে কি? যখন একটু আগেই আমি বলেছিলাম কেন্দ্রের দিকে যাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় কেন্দ্রমুখী, আর কেন্দ্র থেকে বাইরে ছিটকে বেরিয়ে যাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় কেন্দ্র বহির্মুখী। ঠিক আছে, তাহলে পরে আমরা দেখলাম একটা গ্যাসীয় অংশ, তার থেকে কেন্দ্রমুখী ও কেন্দ্র বিমুখ শক্তির জন্য কিছু অংশ ভেতরের দিকে চলে যায়, আবার কিছু অংশ বাইরের দিকে বেরিয়ে আসে, আর ভেতরের দিকে গিয়ে সৃষ্টি করে সূর্য, এবং বাইরে যারা বেরিয়ে আসে তাদের থেকে তৈরি হয় গ্রহ উপগ্রহগুলো, আর এভাবেই তৈরি হয় আমাদের সৌরজগৎ। এটা ছিল কার মত? না, ইমানুয়েল কান্ট, জার্মান দার্শনিকের মত। তার যে মতবাদটি সেটা কিন্তু সব থেকে প্রাচীন, তার কিছু সমালোচনাও আছে। বলেছে যে এই যে আদি যে পদার্থ বা এই যে গ্যাসীয় অংশের কথা বলছে, এই গ্যাসীয় অংশটা কি করে এসছে তিনি কোনো কিছু বলেননি। দুই, এই যে অভিকর্ষজ বল, মানে একটা কণা যে আরেকটা কণার কাছে চলে যাচ্ছে, বা কেন সে মাঝখানে যাচ্ছে, কেন সে বাইরে বেরিয়ে আসছে, কিভাবে তার মধ্যে ঘূর্ণনের সৃষ্টি হলো, এগুলো সম্পর্কে সে কোনো রকম ব্যাখ্যা দেয়নি। তাই এই মতবাদটি কিন্তু অনেকটা সমালোচনা ফেস করেছিল। কিন্তু একটা জিনিস ভুললে চলবে না, যে 1755 সালে, এই যে 1755 সালে তিনি যে প্রথম এই একটা বিজ্ঞানসম্মত একটা মত দিয়েছিলেন, সেটা কিন্তু খুব ফেলে দেওয়ার মতো নয়। এরপরে চলে আসি নীহারিকা মতবাদ। নীহারিকা মতবাদ সম্পর্কে আমাদের একটু ভালোভাবে জানতে হবে, কারণ নীহারিকা মতবাদ বা নেবুলার থিওরি কিন্তু খুব বিখ্যাত একটা থিওরি। ল্যাপ্লাস বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি কিন্তু এই নীহারিকা তত্ত্বটি দিয়েছিলেন তার 1796 সালে। উনি কান্ট দিয়েছিল 1755 সালে, আর ইনি দিয়েছিলেন 1796 সালে। ঠিক আছে, তো এ কি বলেছে? ল্যাপ্লাসের মতে একটা প্রথমে যে গ্যাসুয়াস অংশটি ছিল তার তিনি নাম দিয়েছিলেন নেবুলা। তিনি বলেছিলেন যে এই যে গ্যাসীয় যে অংশ বা নেবুলা যেটাকে বলছি আমরা, বা পরবর্তীতে তিনি এটাকে সলিডও বলেছিলেন বা কঠিনও বলেছিলেন, এই যে বড় যে অংশটি যেটাকে আমরা নেবুলা বলছি, এই নেবুলা ঘুরতে থাকে, এভাবে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে তার মধ্যে এত বেশি ঘূর্ণন বেগ তৈরি হয় যে কিছু অংশ মাঝামাঝি চলে যায়, এবং বাইরের যে হালকা উপাদানগুলো রয়েছে তারা ছোট 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 বলয় তৈরি করে। ঠিক আছে, এইভাবে করে বলয় তৈরি করে। এই বলয়গুলো পরবর্তীতে সংকুচিত হয়, শীতল হয়, আর শীতল হয়ে হয়ে ধীরে ধীরে করে এটা আংটির মতো রিংয়ের আকার ধারণ করে, এভাবে করে রিংয়ের আকার ধারণ করে, এবং পরবর্তীতে এরা আরো বেশি সংকুচিত হয়ে প্রত্যেকটি বলয় থেকে একটি করে গ্রহের সৃষ্টি হয়। তোমরা দেখতেই পাচ্ছ যে বিভিন্ন বলয়ের মধ্যে বিভিন্ন রকম গ্রহের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আর এভাবে মাঝখানে অংশটি হয়ে যায় সূর্য, আর প্রতিটি বলয় থেকে তৈরি হয় একটি একটি করে গ্রহ, আর তারা সূর্যের চারপাশে ঘুরতে থাকে। এইভাবেই সৃষ্টি হয় সৌরজগৎ। এটা কার মত ছিল? না, এটা ল্যাপ্লাসের মতে। তাহলে কান্ট ও ল্যাপ্লাসের মতে একটা কিন্তু পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে যে ল্যাপ্লাসে কিন্তু বলয়ের সৃষ্টি হয়েছিল, কিন্তু কান্টের মতে কিন্তু কোনো বলয়ের উল্লেখ করেনি। এবারে চলে আসি আরেকটি খুব গুরুত্বপূর্ণ মতবাদ, সেটা হচ্ছে জোয়ারি মতবাদ বা টাইডাল থিওরি।
টাইডাল থিওরি দেখি জেমস জিন্স ও হ্যারল্ড জেফ্রিজ বলে দুজন বিজ্ঞানী এটি দিয়েছিলেন। এই জোয়ারি মতবাদটি একটু আলাদা। এখানে কি বলেছে যে এটাকে আমরা এ সান বলছি আর এটাকে আমরা বি সান বলছি, ঠিক আছে, বোঝার সুবিধার জন্য। এ সান প্রথম থেকে ছিল, এ সূর্যটি যে আছে সেটি প্রথম থেকেই ছিল, এটি একটু গ্যাসীয় অংশের মতো করেছিল। এর পাশ দিয়ে যখন আমি এখানে একটু ড্রয়িং করে দিচ্ছি তোমাদেরকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা এ সান, এটা হচ্ছে বি সান, এটা হচ্ছে বি। এবারে এই বি সান না ধীরে 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 করে এই দিক দিয়ে বাইরে বেরিয়ে চলে যাচ্ছিল, কিন্তু যখন ও এর কাছাকাছি চলে আসে, এখানে বি সান চলে আসে, তখন এদের মধ্যে আকর্ষণ হয়, এ নিজের দিকে টানে। তাহলে বি সানের আকর্ষণের ফলে এ অংশের থেকে কিছুটা অংশ বাইরে বেরিয়ে আসে, কিছুটা অংশ বাইরে বেরিয়ে এসে কি হয়, বি এর দিকে যেতে থাকে। এই যে বি সূর্যের দিকে যেতে থাকে। এবারে যতক্ষণে বি এর কাছে এই উপাদান, এই যে এখান থেকে যে বাইরে বেরিয়ে আসলো এই অংশটা, এর থেকে যে বাইরে বেরিয়ে আসলো এই গ্যাসীয় অংশটা, সে বি এর কাছে যেতে যেতে ততক্ষণে বি অনেক দূরে বেরিয়ে যায়, অনেক দূরে বেরিয়ে যায়, এখানে চলে আসে বি। এবং এই যে অংশটি রয়েছে, এই অংশটি কিন্তু সে একা পড়ে যায়। তোমরা নিচের যে ছবিটা আছে সেই ছবিতে দেখতে পাচ্ছ যে এই রাস্তা ধরে যখন বেরিয়ে যাচ্ছে, তখন এই যে বি স্টারটি অনেক দূরে চলে আসে, এখানে চলে আসে। আর এই যে পটলের মতো যে গ্যাসীয় অংশটি এ সূর্যের বাইরে বেরিয়ে এসে থেকে যায়। এবং এই যে পটলের অংশ, যার মাঝখান থেকে তৈরি হয় বড় বড় গ্রহগুলো, এবং বিভিন্ন যে অংশগুলো আগের এবং পেছনের অংশ থেকে তৈরি হয় বিভিন্ন গ্রহ, যারা পরবর্তীতে মানে এই সূর্যের চারপাশে ঘুরতে থাকে, এইভাবে করে কিন্তু ঘুরতে থাকে, যেটাকে আজকে আমরা সৌরজগৎ বলছি। তাহলে জোয়ারি মতবাদে কি হয় না, একটা এ সান আর বি সানের মধ্যে আকর্ষণের ফলে জোয়ার তৈরি হয় এ সানের মধ্যে, আর এ সান থেকে কিছুটা অংশ বাইরে বেরিয়ে আসে, আর বাইরে বেরিয়ে আসা অংশগুলোর থেকে বিভিন্ন গ্রহ উপগ্রহের সৃষ্টি হয়, আর এ সানের পাশে ঘুরতে থাকে। তাহলে স্যার বি সানটা কোথায় গেল? বি সান ধীরে ধীরে করে ও আরো অনেক দূরে চলে যায়, ঠিক আছে। তাদের মতে জিন্স ও জেফ্রিজের মতে এভাবেই সূর্য সহ পৃথিবী সহ অন্যান্য গ্রহ উপগ্রহের এবং সৌরজগতের সৃষ্টি হয়েছিল। এরপরে চলে আসি মহাবিস্ফোরণ তত্ত্ব। মনে রাখতে হবে বর্তমানে এই বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব সব থেকে উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য। আমরা একটি ছবির এখানে বিভিন্ন তথ্য তো দেওয়াই আছে, তোমরা দেখে নেবে। আমি এর স্টোরিটা বুঝিয়ে দিচ্ছি। আমাদের এই যে দেখতে পাচ্ছ এখানে, এটিকে নীহারিকা বলতে পারি, বা তোমরা এই অংশটিকেও দেখতে পারো, নীহারিকা বলতে পারি। হঠাৎ কোনো কারণে কি হয়, এদের এই নীহারিকার মধ্যে যে ছোট ছোট কণাগুলো থাকে, তাদের পারস্পরিক ভাবে তাদের দ্বন্দ্ব শুরু হয়। একে গিয়ে ধাক্কা মারে, ও ওকে গিয়ে ধাক্কা মারে, এইভাবে পারস্পরিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। আর এর ফলে এর মধ্যে একটা ব্লাস্ট তৈরি হয়, একটা বিস্ফোরণ তৈরি হয়ে যায়। যখন এভাবে বিস্ফোরণ তৈরি হয়, তখন এগুলো চারদিকে ছড়িয়ে পড়ে, এভাবে করে চারদিকে ছড়িয়ে পড়ে। যখন এইভাবে চারদিকে ছড়িয়ে পড়ে, তখন বিভিন্ন সৌরজগতের সৃষ্টি হয়। এবার এই সৌরজগৎগুলি ক্রমাগতভাবে বড় হতে থাকে এবং নিজেদের মধ্যে পারস্পরিক দূরত্ব বাড়িয়ে দিতে থাকে। ওর জন্য বলা হয় এক্সপ্যান্ডিং ইউনিভার্স। এখনো কিন্তু বর্তমানে প্রত্যেকটা সৌরজগৎ অন্যান্য সৌরজগতের থেকে দূরে সরে আসছে, ঠিক আছে। তো এইরকম একটা মহাবিস্ফোরণের ফলে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড বা সৌরজগতের সৃষ্টি হয়েছে বলেই বিজ্ঞানীরা মনে করেন। সঠিকভাবে বলতে গেলে এখনো পর্যন্ত কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের কি করে সৃষ্টি হয়েছে তা সম্পর্কে আমাদের একদম সঠিকভাবে আমাদের জানা নেই, এখনো গবেষণা চলছে। চলে আসি আমাদের পরবর্তী অংশে, সেটা হলো আমরা চারটি যে বিজ্ঞানসম্মত মতবাদ সেগুলিকে নিয়ে জানলাম। এবারে আমরা চলে আসি যে এই চ্যাপ্টার থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। আমাদের এরকম একটা প্রশ্ন হতে পারে যে পৃথিবীর উৎপত্তি
এই যে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক ও বিজ্ঞানসম্মত মতবাদের তুলনামূলক আলোচনা করুন। এরকম একটা প্রশ্ন হতে পারে, যেখানে তোমাদের বলতে হবে যে কিছু বিভিন্ন ধর্ম অনুযায়ী কি করে পৃথিবীর সৃষ্টি হয়েছে, এবং পরবর্তীতে এই যে 4টি মত, সেই মতগুলোকে সামান্যভাবে ছোট করে তুলে ধরতে হবে। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেটি হচ্ছে গ্যাসীয় মতবাদ ও নীহারিকা মতবাদ এর মধ্যে পার্থক্য। আমি একটু আগেই বলেছিলাম যে গ্যাসীয় মতবাদ ও নীহারিকা মতবাদের মধ্যে যে পার্থক্য সেটা কি না, একজন হচ্ছে ইমানুয়েল কান্ট বলেছিলেন, আরেকজন কি ল্যাপ্লাস বলেছিল, তাই না? আচ্ছা, আরেকটা কি, একটা হচ্ছে কান্ট, আরেকজন হচ্ছে ল্যাপ্লাস বলেছিল। আরেকটা কি, যে এদের যে মূল উপাদান, একজনে ছিল শুধু গ্যাস, আরেকজনে কিন্তু ও ধূলিকণা বা বিভিন্ন মিশ্রণ এর কথা বলেছিল। উৎপত্তি অনুযায়ী এরা কি বলেছিল, যে একটা গ্যাসীয় অংশ থেকে সৃষ্টি হয়েছে, আর নীহারিকা কি বলেছে না একটি ঘূর্ণায়মান বস্তু থেকে সৃষ্টি হয়েছে। আরেকটি জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে যে গ্যাসীয় মতবাদে একটা গ্যাসীয় অংশ থেকে ধীরে ধীরে করে সূর্য এবং বিভিন্ন গ্রহ উপগ্রহের সৃষ্টি হয়েছে, যা বলা হয়েছে। কিন্তু নীহারিকা মতবাদে কিন্তু বলা হয়েছিল বিভিন্ন বলয়ের উল্লেখ কিন্তু এখানে করেছিল, যেটা কিন্তু গ্যাসীয় মতবাদে করেনি। পরবর্তী যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি সম্পর্কে একটু আগেই আমরা আলোচনা করলাম, এখানে সমস্ত উত্তর দেওয়া রয়েছে। মেন বিষয় হচ্ছে এটা যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল বা বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয়েছিল তখন একটা মহাবিস্ফোরণ হয়। মনে করা হয় যে নীহারিকার মধ্যে একটা মহাবিস্ফোরণ হয়, তারপর ধীরে ধীরে করে সেটা চারদিকে ছড়িয়ে পড়ে, বিভিন্ন অংশগুলোর থেকে তৈরি হয় এক একটা সৌরজগৎ। তার মধ্যে রয়েছে সূর্য এবং অন্যান্য গ্রহ উপগ্রহগুলো। পরবর্তীতে চলে আসি, যেটা আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম, জোয়ারি মতবাদ। জোয়ারি মতবাদে বলেছিলাম দুটো সূর্য আছে, এ সূর্য আর বি সূর্য। বি সূর্যের আকর্ষণের ফলে এ সূর্য থেকে কিছুটা অংশ বাইরে বেরিয়ে এসে জোয়ারের আকারে বাইরে বেরিয়ে আসে, এবং বি সূর্য তো চলে যায়, আর এই যে ছিটকে বেরিয়ে আসা অংশটি এই এ সূর্যের চারপাশে ছোট ছোট গ্রহের রূপ ধারণ করে ঘুরতে থাকে, যেটা হচ্ছে আমরা জোয়ারি মতবাদ জিনস এন্ড জেফ্রিজের যেটা আলোচনা করেছিলাম, ওটি একটু শুনে ভালো করে বুঝে এখানে উত্তরটা একটু দেখে নেবে। এরপরে চলে আসি 5 নম্বরে। 5 নম্বরে কি বলেছে, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কোনো বিজ্ঞানসম্মত মতবাদটি সর্বাধিক গ্রহণযোগ্য। একদম শেষ যে মতবাদটি, যেটা মহাবিস্ফোরণ তত্ত্ব বলা হয়েছে, সেটি সব থেকে আধুনিক মতবাদ, সর্বজন গৃহীত মতবাদ, আর যেই মতবাদের মধ্যে বিজ্ঞানসম্মত সমর্থন একটু রয়েছে। তো তোমরা কিন্তু এই মতবাদটিকে গুরুত্ব দেবে আর বলবে যে এই মতবাদটি সব থেকে বর্তমান বিজ্ঞানসম্মত সব থেকে গ্রহণযোগ্য মতবাদ। ঠিক আছে, এরপরে চলে আসি বিজ্ঞানসম্মত তত্ত্বগুলোর সীমাবদ্ধতা কি কি। সীমাবদ্ধতা, দেখো প্রত্যেকটিরই সীমাবদ্ধতা রয়েছে, এখানে উত্তর তো দেওয়াই আছে, তবু একটু বলে দিই যে গ্যাসীয় যে মতবাদ, এই গ্যাসীয় মতবাদটি কিন্তু গ্যাসীয় মতবাদের মধ্যে কিন্তু অনেকগুলি ভুল ভ্রান্তি আছে। যেমন তিনি এই গ্যাসীয় পদার্থটি কোথা থেকে এসছে তার সম্পর্কে কোনো মতবাদ দেয়নি। নীহারিকা মতবাদেও আছে যে নীহারিকা যে বিষয়টি আছে, যে সলিড একটা বা শক্ত যে পদার্থ বা বলের মতো, সেটি কোথা থেকে এসছে সে সম্পর্কে কোনো কিছু বলেনি। জোয়ারি মতবাদে জোয়ার যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বল সম্পর্কে খুব একটা বেশি গুরুত্বপূর্ণভাবে বলেনি। এবং মহাবিস্ফোরণ তত্ত্ব সম্পর্কে কিছুটা বিজ্ঞানসম্মত কারণ থাকলেও সম্পূর্ণভাবে কিন্তু আমাদের কাছে সঠিক তথ্য নেই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং এর পরবর্তীতে আমরা যে চ্যাপ্টারটি দেখবো সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরভাগ। তো তোমরা সবাই প্রস্তুত থাকবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কেমন?